আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগতম জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি ঢাকাই ছবির অন্যতম প্রযোজক এবং বেশ আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আমরা সমসাময়িক নানা বিষয়ে কথা বলবো ডিপজল ভাইয়ের সাথে, কথা বলবো তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। ডিপজল ভাই, আপনাকে এনটিভির পক্ষ থেকে স্বাগতম। আপনাদের ধন্যবাদ এবং স্বাগতম। পুরো এনটিভির দর্শক, তারপরে এনটিভিতে যারা কাজ করছে সবাইদের আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা একটু ঢাকায় চলচ্চিত্রের জগৎ নিয়ে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে এই মুহূর্তে বেশ সরগরম সিনেমা পাড়া সাকিব এবং বুবলিকে ঘিরে। এই বিষয়গুলো আপনি কি চোখে দেখছেন? তবে মুসলমান হিসাবে 4টা বিয়ে করতে পারে, বিয়ে করছে তাতে কিছু আসে যায় না, হয়তো 3টা করছে শুনলাম। তবে আমি মনে করি তিনজনের শেল্টার দেওয়া উচিত, যেহেতু এটা নিয়ে বিতর্ক আর না বাড়ানো বেটার। কারণ ফিল্মের লোক কথা বেশি হয়। তা আমি সাকিবরে বলবো যে এইটা নিয়ে আর বাড়াবাড়ি না করে। বাড়াবাড়ি মানে কি, লেখালেখি ছাড়াছাড়ি অমুক তমুক এটা না করে, জানি ওনাদের ঘরে যে যেখানে থাকে তাদের ঘর সংসারটা জানি সুন্দরভাবে টিকায় রাখে, এইটুকু আমার থাকবে। আপনি যে তিনটার কথা বললেন, এই তিনজন আর্টিস্ট কি আপনার সাথে পরিচয় আছে? বিশেষ করে সাকিব খানের সাথে যে তিনজন নারীর কথা বললেন, এই তিনজনকে কি আপনি ব্যক্তিগতভাবে চেনেন? না, আমি একজনকে চিনি, অপু। আমি নিয়ে এসেছিলাম আমার ছবিটা কোটি টাকার কাবিনে প্রথম কাজ করছে, ওর জীবনের প্রথম ছবি কোটি টাকার কাবিন। এর আগে একটা ছবি করছিল, একটা ছোট্ট শর্টের কাজ, ওটা না বলাই চলে। ওকে আমি প্রথম ব্রেক দিছি আমি অপু বিশ্বাস চিনি, আর ওই দুজনকে আমি চিনি। তো জানি যে সর্বশেষ বুবলি, আরেকজনটাকে বুবলি অপবিশ্বাস, তার আগে আর আপনি তিনজনের কথা বললেন, আরেকজনকে? আরেকজন ওই যে আরেকজন দেখছেন ওই প্রথম বিবাহিত, ওই যে তো বলছে, অর্থ মিথ্যা কথা বলার কেউ তো, এটা নিয়ে মিথ্যা কথা কেউ ওপেন তো বলার কথা না। নিয়ে অ্যাসটা কাজ টাজ করছে, যে আমি যতটুকু দেখছি হয়তো এফডিসিতে 2-1বার চোখে পড়ছে। ওই মেয়েটা অ্যাসটা কাজ টাজ করে, অত ভালো কাজের মেয়ে না ওইটা। এটা কোন সময় ঘটছে? কারণ এটা কিন্তু মিডিয়ায় এখন আলোচনা হচ্ছে, আগে কিন্তু এটা আসে নাই। এই রাত্রি এবং রাহুল রাত্রির সন্তান, মানে আপনি যাকে এক্সট্রা বলতেছেন। ও, আগেও টুকিটাকি আলাপ হয়েছে, অত হয়নি। তবে ওরে গরিব মানুষ, ওরে কিছু দিয়া বা ওরে কিছু কইরা ওরে আউট করে দিতে চায়, যদি দিতে পারে। তবে গরিব মানুষ আউট করবে কেন, একটা করে দেওয়া উচিত। যেহেতু ওরই ব্লাড যদি হয়ে থাকে, অবশ্যই একটা কিছু করে দেওয়া উচিত। একটা মেয়ের জীবন নষ্ট করে দেবে, বাচ্চা হইল বা বাচ্চা ভুলভালে, তো যখন এটারে ও মাইনা নিল, তো বাচ্চাটার মাইনা নিতে কষ্টটা কিসে? ব্লাড টেস্ট করলেই তো পাওয়া যাবে কার বাচ্চা। তো বাচ্চা কি আকাশ ফেটে বেরিয়েছে? অবশ্যই যে কোনো একজনের ধারণে হয়েছে, একজনের দ্বারাতেই হয়েছে শুনছি। তা আমার মনে হয় যে যেখানেই আছে হয়তো 3টা যদি করে থাকে, 3টা যদি থাকে, এটা নিয়ে আমার মনে হয় না আর বাড়াবাড়ি না করা বেটার। তিনজনে যে যেভাবে হোক সেট আপ করে দে, ওর মতন চলাটা বেটার। ফিল্ম তো এমনিই তো মুখথুবড়ায় পড়ছে, আরও ওদের কারণে আরও বেশি মুখথুবড়ায় পড়বে। ডিপজল ভাই, কোটি টাকার কাবিনে তো সাকিব ছিলেন। সাকিবের সাথে আপনার কাজের অভিজ্ঞতাটা কেমন? সাকিবরে আমি মনে করি ও আমার ঘরে বানানো মনে করি আমি। সাকিব যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছে, এরপর থেকে আমার সাথে আমার ঘরে প্রচুর কাজ করছে ও, ওর সাথে আমিও প্রচুর কাজ করছি। তবে সাকিবরে আমি হাতে ধরেই মনে করি জ্বরে নিয়ে আসছে, কাজ শেখানোর থেকে ধরে সব কিছু আমি শিখেছি ওকে। আমার মনে হয় এগুলো বাদ দিয়া সব বাজে লাইন, বাজে চিন্তা মাথার থেকে ফালায়, সবাইরে ঘর সংসার নিয়ে, ঘর 3টা ফ্ল্যাট 2টা ফ্ল্যাট যে কটা রাইখে ছেড়ে দেওয়া ভালো। আর নাহলে সাকিব এই দেশ থেকে চলে যাও, এটা আমি মনে করি। কারণ এই মেয়েগুলো কী করে খাইব? ওদের সংসার আছে না? এগুলো তো ধ্বংস করে দিল। যদি ছেড়ে দিলাম, তো ছেড়ে দিল তো এই মেয়েগুলা কী করবে? একটা বাচ্চা পালা তো বিশাল ব্যাপার, হাত্তি পালার বাচ্চা পালার সমান। মানে যখন সুপারস্টার হয়নি তখন থেকেই তো আপনার সাথে পরিচয় সাকিব খানের। তখনকার সাকিব খান আর এখনকার সাকিব খান, কি পার্থক্য আপনার মধ্যে চোখে পড়ে? কেউ যদি নিজের পায়ে নিজে কুড়াল মারে, বলার কিছু থাকে না।
এটা তো আমি মনে করি নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। তো আমি মনে করি যেহেতু নিজের পায়ে নিজে কুড়াল মারছে, এইটা নিয়ে আমাদের বলার কিছু নেই। বলছি তো মুসলমান হিসেবে 4টা বিয়া যায়, যদি ও করতে পারে রাখতে পারে করবে, অসুবিধা কী। তবে আমাদের ফিল্মটা আর না ডুবানো ভালো। অনেক ডুবছে, অনেক চলে গেছে। আমরা 80% এখন নদীর ভিতরে, 20% আছি আমরা। বুবলির সাথে আপনার কোনো কাজ করার অভিজ্ঞতা নেই? বুবলির সাথে একটা ছবির কাজ করার, এই নতুন করে ধরা হয়েছিল, একটা ছবি করব বলতে বোধ হয়। এটা শুটিংও ছিল বোধ হয় 4-5 দিন আগ থেকে কাজ করার জন্য। ওইটা ইকবালের ছবি। তো পরে শুটিংয়ে আমরা রওনা দেবো, ইকবাল বললো ভাই একটু প্রবলেম, বুবলি আসে নাই, তো কাজটা একটু পিছাবে। আমি আর বুঝতে পারিনি কী প্রবলেম। আচ্ছা ঠিক আছে হইলো, এই পরে আর শুটিংয়ে গেলাম না। তারপর তো এখন নতুন নতুন কথা শুনছি। আপনি যে কথাটা বারবার বলতে চাচ্ছেন যে মিলমিশ সমঝোতা করে সবাইকে রাখা, কিন্তু বিষয়টা তো সেরকম আসলে না, কারণ অপু বিশ্বাসের সাথেও তার বিচ্ছেদ হয়ে গেছে। আমার ব্লাড যদি আমার ছেলে মেয়ে হয়ে থাকে, তা আমি তাকে ছাড়ি কিভাবে? ছাড়া তো উচিত না। যদি আমার ব্লাড শক্ত হয়ে থাকে তাহলে আমি ধরে রাখবো অবশ্যই, যত কষ্ট হোক। যখন হয়েছে তখন খেয়াল ছিল না, তো এখন কেন ছাড়া ছুট্টার কথা উঠবে? তা আমি মনে করি না, ছাড়া ছুট্টার কথা ভুলে যায়, যে যেখানে আছে তাকে নিয়ে ভালো করে মন থেকে ক্লিয়ার করে একটা পরিবেশ করাটা বেটার মনে করি। আবার নতুন আরেকটা গুঞ্জন শোনা যাচ্ছে যে বুবলির সাথেও নাকি তার বিচ্ছেদ হয়ে গেছে। এটা বুবলির সাথে যখন ছাড়া ছুট্ট হবে তখন একটা কথা বলবো, এখন বলতে চাই না। যদি বুবলির সাথে ছাড়া ছুট্ট হয় তাহলে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ। ডিপজল ভাই, ইসলামের দৃষ্টিতে এই বিষয়গুলো আসলে কি চোখে আপনি দেখেন? আইন যদি সৌদি আরব হইতো নাইলে বুঝতে পারতো এ বাচ্চা বানানো। বাংলাদেশ তো বুঝতে পারছে না, যে যেমনি হচ্ছে বানাচ্ছে। তবে আমাদের যে প্রশাসন আছে, যে এইটা তো অবশ্যই একটা ধাপ আছে, তো একটা ধাপ আছে, যেই বানাচ্ছে আর হচ্ছে। ওই যে কে জানি বললো, শুনলাম যে কি জানি এক হুজুরে যে ধরলো, মমিনুল্লাহ কি আমি জানি না, এক হুজুরে ধরলো, আর বলে চাইছে তোমার বিয়া করছে, তোমার সার্টিফিকেট কই? তো যেহেতু সার্টিফিকেট ওই হুজুরে দেখাইতে পারলো না, ওই হুজুরে কি করলো, তো ওর সার্টিফিকেটটা চায় না কেন? যে তোমরা যে বিয়া করছো তোমার সার্টিফিকেটটা কর। কার সার্টিফিকেট? ওই বুবলির, ওই অপু বিশ্বাসের, আর কে কে বিয়া করছে সবগুলো সার্টিফিকেট জোগাইলেই তো হয়। তো এটা নিয়ে মাখামাখিটা না করে একটা পরিবেশ সৃষ্টি করাটা ভালো মনে করি। আপনারা তো রূপালী জগতের তারকা, আপনাদেরকে অনেকে আইডল মনে করে। তা আপনারা যদি এরকম একের পর এক ঘটনার মধ্যে থাকেন, তাহলে মানুষ আপনাদের সম্পর্কে কি ভাববে? আইডল চলে গেছে, এখন আর আইডল নাই, চলে গেছে। আমরা মানুষের কাছে যে ভালোবাসাটুক ছিল আমাদের, ওইটুকু নেই। লজ্জা করে এই ফিল্ম বানাচ্ছি, বানাইতে ইচ্ছা করে না। আর শিখছি ফিল্ম ছাইরেও যেতে পারছে। ফিল্ম যদি না করি আমার কিচ্ছু আসবে যাবে না। সাকিবকে তো আপনি খুব কাছ থেকে দেখছেন। আচ্ছা, কি মনে হয় যে এটা কি কোনো ঘোরের মধ্যে থাকে সাকিব, যে একের পর এক এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে? মট্টদের কথা বলতে চাই না, এটা তো সবাই খায়, কম বেশি সবাই খায়। তো মদ খেলে কি বাচ্চা হয়ে যাবে নাকি? আবার হালে একটা গুঞ্জন আসছে যে আমাদের আরেকজন নায়িকা পূজা চিরি, তাকে জড়িয়েও সাকিবকে নিয়ে নানা রকম বিষয় সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? তবে যতটুকু আসছে যে নতুন করে আবার প্রেম, এইটুকু আসছিল। আপনার কানে কে কতজনের সাথে প্রেম করে আমার বলার কিছু নেই, এটা বলতে নিজেরও লজ্জা লাগে আর বলার ইচ্ছা হয় না। যে যাবে তার জন্য কেউ ধরে রাখবে না। হয়েছে না, হিরো হয়েছে তো, 3টা হিরো দাঁড়াইলো না, 3টা ছবি তো রিলিজ হলো, 3টা ছবি ভালো ব্যবসা করছে। এই মুহূর্তে সাকিবের বাজারটা কেমন মনে হয়? সাকিবের জায়গায় থাকার কথা না। আর বাঙালির মন মানসিকতা ভিন্ন সাবজেক্ট। এটা মুসলমান কান্ট্রি, এটা সেন্টিমেন্ট হয়, অবশ্যই হয়। জানি না আর কিছুদিন পর ও কি দেশের অনেক কিছু হয়ে গেছে না,
আমাদের প্রাইম মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার অবশ্যই এটা দেখবে যে কেন এটা এত এত বড় ধিক্কার কাজগুলো করতে আসে, তারপর একের পর একে চলে যাচ্ছে কেন, এটা করা উচিত এবং এটার ফয়সালা করে দেওয়া উচিত। আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী এইটার বিচারটা খুব ভালোভাবে করে দিতে পারে, যেহেতু এই যা তামসা দেখছে এটা ঠিক না, যা দুনিয়ার লোক দেখছে চোখ ফুটা যে বাচ্চা হচ্ছে বিদায় করে দিচ্ছে, বাচ্চা হচ্ছে বিদায় করে দিচ্ছে কেন? দেশে কি আইন নাই? অবশ্যই আইন আছে, প্রতি থানায় আছে আইন, প্রতি পাড়ায় আছে আইন, পুরা বাংলাদেশ আইন আছে। আইন যেভাবে শক্ত আছে এখন বর্তমানে, বাংলাদেশে কোনো দিন এই টাইপের আইন হয়নি, এই টাইপের আইন চলেনি। এখন যেভাবে আইন আছে খুব কঠিনভাবে আছে, আমার মনে হয় একটু নাড়া দিলেই সব সোজা হয়ে যাবে। যে ধরেন বুবলি যদি আপনার মার পেটের বোন হইতো আর অপবিশ্বাস, আপনি কি করতেন? আপনি কি ছাড়তেন? আপনি মনে করেন আপনি কি ছাড়তেন? তা আমি তো ছাড়ার লোক না, আমি ছাড়তাম না। সাকিবের জন্য আপনার শেষ কথাটা কি? এই একটা কথাই, যে যে কোনো রাস্তা ধরে ছাড়া ছুট্টার কথা আমি কোনদিন বলবো না। যেহেতু তুমি বিয়া করছো, বাচ্চা হয়ে গেছে গা, এই বাচ্চাটার ধাক্কা দেওয়া ফালায় না, বাচ্চাটার কোলে নাও, কোলে নেই দুইটা বাচ্চারে তুমি মানুষ করার চেষ্টা করো, জানি অমানুষ না হয়, রাস্তাঘাটে যেন না হয়। তোমার ছেলে, তোমার ব্লাড জানি তোমার শক্ত হাতটা ধরতে পারে, ওইভাবে নিয়ে কাজ করবে। আপনি তো প্রযোজক, এই মুহূর্তে যদি আপনাকে সাকিবকে কোনো ছবিতে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়, আপনি কি নেবেন কিনা? এখন নেওয়ার মতো মন মানসিকতা নাই। সাকিব যদি আপনাকে বিনামূল্যেও কাজ করে দিতে চায়, তাও নেবেন না? আমি এখন ওর সাথে কোনো কাজ করাই না, ও আগে এই সমাধান দেব, তারপরে হয়তো করতে পারি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? যেহেতু কথায় কথায় উঠে গেছে, আমরা অনেক লজ্জিত আপনাদের কাছে, তবে লজ্জা কতটুক তা আপনারা ভালো করেই জানেন, যে কোথায় বসে আছি এখন। ফিল্মের কাজ করব তাও মনে চায় না কাজ করি, আর ফিল্ম না করলে ফিল্ম বন্ধ হয়ে গেছে, টিভিতে তো দিতে পারবো, টিভিতে তো আপনারা বসে দেখতে পারবেন। অবশ্যই আমি ভালো ছবি বানাবো, ভালো ছবি উপহার দেবো। আমি 5টা ছবি করেছি, 5টা ছবি অতি দ্রুত আপনারা পাবেন, আর এই 7টা ছবি আমি শেষ করব। আমি যেটা বলি সেটা করার চেষ্টাও করি, তবে আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আর এই যেসব ঘটনা ঘটছে সেটারে আপনারা ভালো চোখে দেখবেন না, এটা আমি জানি। বাংলাদেশের মানুষের মন মানসিকতাও জানি। আমি যতগুলো ছবি বানাইছি সেইগুলো আমি আপনাদের জন্যই বানাইছি, অবশ্যই ভালো লাগছে। আর গল্পগুলো তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের দোয়া করেন যেন আমরাও ভালো পথ দেখতে পারি। দর্শক, এতক্ষণ শুনলেন ঢাকাই ছবির অন্যতম অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের কথা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।